ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস বইয়ের প্র্যাকটিস সেট 9 করব। তার আগে বলি, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে, নিচে ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক পেস্ট করা আছে, কারোর প্রয়োজন হলে জয়েন হয়ে যাবে। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, অধ্যায় কোশ্চেনে কী বলছে, 17^200কে 18 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। তো এটা কীভাবে করবে? 17^200, আচ্ছা 17^200 এটাকে 18 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে সেটা বলেছে। তো আমাদের সূত্র জানতে, মানে একটা থিওরি জানতে হবে, সেটা হচ্ছে যে এন জোড় সংখ্যা হলো মানে এন জোড় সংখ্যা হলে x⁴n মাইনাস a⁴n সম্পূর্ণ বিভাজ্য হবে কত দ্বারা? সম্পূর্ণ বিভাজ্য হবে x প্লাস a দ্বারা। তো সেক্ষেত্রে এখানে দেখো 17^200 দেওয়া আছে, তার সঙ্গে যদি আমি -1 করে +1 করে দিই, সেটা করা যায় অবশ্যই। তাহলে -1 +1 কেটে যায়। এবার দেখো, এখান থেকে আমরা লিখতে পারি 7^200, আর এখান থেকে লিখতে পারি -1^200 +1, এটা লিখতে পারি। এবার এই যে মানটা, মানে এইটা যেটা পেলাম আমরা, তো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি কি, 100 x সমান হচ্ছে 17 ধরলাম, আর a সমান আমরা ধরলাম হচ্ছে 1, আর n সমান হচ্ছে আমরা 200 ধরলাম। তাহলে এই যে আমি থিওরিটা লিখলাম সেটার সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে এই যে পুরো মানটা, এটা 18 দ্বারা বিভাজ্য হবে, পুরোপুরি সম্পূর্ণভাবে 18 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি এটা ভাগ করে দিই 18 দ্বারা, তাহলে এটা সম্পূর্ণভাবে বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে অবশিষ্ট কত থাকবে? 1/18, মানে ওপরে যেটা থাকবে সেটাই হচ্ছে অবশিষ্ট হবে। তাহলে অ্যান্সার হবে এ, দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, অধ্যায় কোশ্চেনে কী বলছে, 101টি কলম, মানে 1001টি কলম এবং 901টি পেন্সিল সর্বাপেক্ষা কত ছাত্রছাত্রীর মধ্যে ভাগ করা যাবে যদি প্রত্যেকে সমসংখ্যক কলম এবং সমসংখ্যক পেন্সিল পায়। তাহলে এখানে সবাই সমসংখ্যক পেন্সিল পাবে, মানে কি, মানে এই দুটো সংখ্যা যেটা বলেছে সেটার গসাগু বের করতে বলেছে। তাহলে 1001 আর 901-এর আমাদের লসাগু যদি বের করতে হয়, দেখো এখানে প্রত্যেকেরই ইউনিট ডিজিট 1 আছে। তাহলে ইউনিট ডিজিট কখন 1 আসে? 3 ইন্টু 7 করলে 3 7 21, তখন লাস্টে 1 আসে। আরেকটা কখন আসে? যখন 9 × 9 করা হয়, তখনই 1 আসে। তাহলে আমি ফার্স্টটাকে 7 দিয়ে করে দেখি, ভাগ করে দেখি। 7 1 7, তাহলে 30 আসলো, 4 7 28, আর এখানে 3 7 21। তাহলে এখানে করি দেখি, এটা 7 1 7, তাহলে হচ্ছে 7 2 14, আর 14 হলে 61 আসছে, তাই তো? আচ্ছা, এই অঙ্কটা একটু ভুল আছে। এই অঙ্কটা আমি এক্ষুনি চেক করে দেখলাম, কারণ এটা তো উত্তর আসছিল না, কারণ এটা তো 7 দিয়ে কোনো মতে কাটা যাবে না। তো সেক্ষেত্রে এটা আসলে এইটা হবে 910, ওখানে 901 না, ওটা 910 হবে। উত্তরেও ভুল করে দেওয়া আছে। তাহলে এটা হবে এখান থেকে 7 13 91, তাহলে 130 আসলো এখান থেকে। এবার 13 দিয়ে যদি কাটো, এটা 13 1 13, আবার 13 1 13, আর এখানে হচ্ছে 10। তাহলে আমাদের তাহলে কত আসবে? এই ছাত্রছাত্রীর সংখ্যা আসবে হচ্ছে এই, শুধু এই যে কমন পার্ট, মানে এইটা দিয়ে দুটোকেই ভাগ করা যাচ্ছে 91 দিয়ে, তার মানে 7 × 13 মানে 91 দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে এইটাই হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা। নেক্সট, 16 কোশ্চেনে কী বলছে, 2/3, 3/4, 4/5 এবং 5/6 ভগ্নাংশগুলির মধ্যে সবথেকে বড় এবং সবথেকে ছোট ভগ্নাংশের অন্তর কত? তো এটা কীভাবে করবে? তাহলে এখান থেকে সবথেকে বড় আর সবথেকে ছোট, আগে তাহলে বড় বের করতে হবে। কীভাবে করবে এটা? এখান থেকে দেখো, এদের গ্যাপ সমান, সবারই গ্যাপ সমান। তাহলে এইটাই সবথেকে ছোট, যেটার মান ছোট আছে সেটাই ছোট, আর যেটার মান বড় সেটা বড়। তাহলে এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়। এদের মধ্যে অন্তর বের করো, 5/6 মাইনাস 2/3, তাহলে আসছে 1/6 আসবে। অ্যান্সার হচ্ছে ডি, এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট, এবারে হচ্ছে 17 কোশ্চেনে দেখো কি বলছে,
17 কোশ্চেনে বলছে যে এক্স এর মানটা বের করো। তাহলে আমরা এই যে এর মানটা, এটা আমরা শর্ট ট্রিকের মাধ্যমে করে নিই আগে। 1 4 আর এখানে একটা দুটো, এই দুটো আলাদাভাবে যোগ করা আছে, তাহলে সেটা আমরা ডাক টেনে নিলাম। এবার এখানে 3 গুণ করা আছে, মানে এখানে ইন্টু 3 প্লাস 1, তাহলে 3 4 12 আর 1 13, এটা চলে আসলো। এবার এখানে 1 গুণ করা আছে, মানে এখানে ইন্টু 1 প্লাস প্লাস 4, এটা প্লাস 4, তাহলে 13 1 13 প্লাস 4 করলে 17। তাহলে আমাদের লবে আসবে হচ্ছে আগেরটা, এবং শেষে যেটা আসলো সেটা হচ্ছে হর। তাহলে 2 ইকুয়ালস টু এক্স প্লাস 13/17। এইবারে এখান থেকে আমরা যদি সলভ করি, এটা হচ্ছে 2 মাইনাস হচ্ছে 13/17, তাহলে হচ্ছে 34 মাইনাস হচ্ছে 13, তাহলে আসছে হচ্ছে 21/17। তাহলে অ্যান্সার হচ্ছে বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 31 দাগের কোশ্চেনে কী বলছে? 31 দাগের কোশ্চেনে বলছে 3 4 5 6 এবং 8 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনটি? তো এই অঙ্কটা করার জন্য কীভাবে করতে হবে, আগে আমাদের এই সংখ্যাগুলো বিভাজ্য এমন একটা সংখ্যা আমাদের বের করতে হবে। তার জন্য আমাদের লসাগু করতে হবে, এদের লসাগু। তাহলে 3 4 5 6 আর 8 লসাগু করলে ফার্স্ট আমি 3 দিয়ে করলাম, 1 4 5 2 8। এবার আবার 2 দিয়ে করলাম, তাহলে 2 দিয়ে করলে এখানে আসলো 2, এখানে 5, এখানে 1, এটা 4, আবার 2 দিয়ে করলাম, তাহলে এটা আসলো হচ্ছে এবারে 1 5 1 2। তাহলে এখান থেকে 10 আর 2 20 40 আর ইন্টু 3 করলে 120। তা আমার অত ওইভাবে লেখার দরকার নেই, আমি ফার্স্ট লসাগুটা ওইভাবে লিখি। লসাগু হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2। তাহলে দেখো এখানে তিনটে 2 আছে, আর এখানে তিনখানা 2 আছে, আর একটা করে আছে হচ্ছে 3 আর 5। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে প্রত্যেকটা দুটো করে হতে হবে, মানে জোড়ায় জোড়ায় হতে হবে। সেক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা হতে হলে এখানে 3 আছে একটা, আর একটা 3 দিতে হবে। এখানে 2 ইন্টু 2 জোড়ায় জোড়ায় আছে, এটাতে কোনো অসুবিধা নেই। এখানে দেখো 5 ইন্টু 2 করে দিলাম, 10 করে দিলাম। তাহলে 10 যদি এইটা হয়, তাহলে আরেকটা 10 আমাদের আনতেই হবে, তা না হলে পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে এইটা আসলো, তাহলে এদিকে 3 3 9 আর 2 2 4 36, তার মানে 36 আর 2 0 মানে 3600। অ্যান্সার হবে এই দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 32 দাগের কোশ্চেনে কী বলছে? একজন ক্রিকেটারের বোলিং গড় প্রতি উইকেটে 12.4 রান, সে 26 রানে 5টি উইকেট নেয়, এর ফলে তার উইকেট প্রতি গড় 0.4 কমে যায়। শেষ ম্যাচ পর্যন্ত সে কতগুলি উইকেট নেয়? তো এই অঙ্কটার ক্ষেত্রে কীভাবে করবে, এটা আমরা অ্যালিগেশনের মাধ্যমে করব। তো সেক্ষেত্রে এখানে বলেছে যে 12.4 রান, মানে 26 রানে 5 উইকেট দেওয়ার আগে পর্যন্ত তার গড় ছিল হচ্ছে 12.4। তাহলে সেক্ষেত্রে আগের ম্যাচগুলির গড় হচ্ছে এখানে 12.4, আর হচ্ছে বর্তমান ম্যাচ, এটা কিন্তু একটাই ম্যাচ, বর্তমান ম্যাচ, আর এগুলো অনেকগুলো ম্যাচের গড় হচ্ছে 12.4। আর আচ্ছা, এটার ম্যাচ হচ্ছে কত? এটা এখানে হচ্ছে 26 রান দিয়েছে 5 উইকেটে, তাহলে এটা যদি আমি ভাগ করে দিই, তাহলে 5 5 25, আর এখানে 5 2 10, এটা আসলো। এবার আমরা এখানে বলেছে তাহলে 0.4 কমে যায়, মানে ওভারঅল আগে যা ছিল তার থেকে 0.4 কমে যায়। তাহলে আগে কত ছিল? 12.4 ছিল, সেখান থেকে 0.4 কমে গেলে এখানে আসলো 12 আসলো। তাহলে এখান থেকে এটা বিয়োগ করো, এখান থেকে এটা আসলো 0.4, আর 12 থেকে যদি আমি এইটা বিয়োগ করি, তাহলে কি আসে? এটা এখান থেকে আসে 12 মাইনাস 5.6, মানে 5.2, তার মানে হচ্ছে 6.8 আসে, এইটা আসে। এবারে এখান থেকে 4 দিয়ে কেটে দাও, আর পয়েন্ট তুলে দাও, তাহলে হচ্ছে 4 দিয়ে কাটলে এটা 17 আসলো, আর এটা 1 আসলো। এবারে এই 1 সমতুল্য কত আমাদের এখানে বলে দেওয়া, এখানে কিন্তু উইকেটের সংখ্যাটা, এটা হচ্ছে উইকেট সংখ্যা। আচ্ছা, তাহলে 1 সমতুল্য এখানে আমরা 5 উইকেট জানি, কেননা এই একটা ম্যাচের জন্য, মানে বর্তমান ম্যাচে কত তুলেছে উইকেট? 5টা উইকেট তুলেছে।
তাহলে ইন্টু 5 করলে 5 আসলো। তাহলে এখানে যদি আমি ইন্টু 5 করি তাহলে আসছে কত, 85 আসছে। এবার বলছে শেষ ম্যাচ পর্যন্ত, মানে আগের ম্যাচগুলো অবধি হচ্ছে 85 উইকেট ছিল, আর শেষ ম্যাচ হচ্ছে সে 5টা উইকেট তুলেছে। তাহলে টোটাল কতগুলো উইকেট তুলেছে, 85 প্লাস 5 মানে 90খানা উইকেট তুলেছে। সি, অ্যান্সার হচ্ছে সি। 33 দাগের কোশ্চেনে কী বলছে, তিনটি সংখ্যার বর্গের যোগফল এত যাদের দুটি করে সংখ্যার গুণফলের যোগফল হচ্ছে 131, সংখ্যা দুটির যোগফল কত? তাহলে কীভাবে করবে, আমাদের এটার জন্য সূত্র জানতে হবে। এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্রের ফর্মুলাটা কি, এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এইটা হচ্ছে সূত্র। এবার এখানে বলে দিয়েছে তিনটি প্রত্যেকটি বর্গের যোগফল বলে দিয়েছে হচ্ছে 138, আর এখানে দুটি করে গুণফল, মানে দুটি করে সংখ্যার গুণফলের যোগফল, মানে এইটার কথা বলছে, এ বি বি সি আর সি এ ইকুয়ালস টু কত হচ্ছে 131। তাহলে এবার এই ফর্মুলাতে বসিয়ে দাও। এই ফর্মুলাতে যদি বসাই সেক্ষেত্রে আমাদের এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের মান কত আসবে, 138 প্লাস 2 ইন্টু 131। তাহলে এটা 138 প্লাস 262 আসলো এখান থেকে। তাহলে এখান থেকে কী আসবে, এটা আসবে 400 আসবে। তাহলে এ বি আর সি এর যোগফল কত, 20 আসবে। তাহলে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 34 দাগের কোশ্চেনে কী বলছে, 34 দাগের কোশ্চেনে বলছে যে 6 বছর পরে অজয়ের বয়স তার বাবার বয়সের 3 সপ্তাহ হয়। 10 বছর আগে অজয় এবং তার বাবার বয়সের অনুপাত ছিল 1:5। বর্তমানে অজয়ের বাবার বয়স কত? তাহলে কীভাবে করবে এটা, এক্ষেত্রে মানে ধরি 10 বছর আগে 10 বছর আগে বাবা এবং ছেলের বয়স, ফাদার অ্যান্ড এবং দি সন এর বয়স হচ্ছে এক্স ধরলাম, হচ্ছে ফাদারের বয়স তাহলে 5x হবে, আর ছেলের বয়স এক্স, কেন 1:5 বলে দেওয়া আছে। বাবার বয়সের মানে অজয় এবং তার বাবার বয়স এখানে, তাহলে এটা হচ্ছে সনকে আমি অজয় ধরছি, আর এটা অজয়েস ফাদার, এ ফাদার, ঠিক আছে, এইভাবে এফ। এবারে তাহলে আমাদের এখানে বলে দিয়েছে হচ্ছে অজয়ের বয়স 10 বছর আগে যা ছিল তার সঙ্গে 10 যোগ করলে তাহলে বর্তমান বয়সে চলে আসলো অজয়ের বয়স, এবং সেখান থেকে যদি আমি আরও 6 যোগ করি তাহলে 6 বছর পরে চলে যাবে বয়সটা। তখন বলছে যে 6 বছর পরে অজয়ের বয়স, মানে 6 বছর পরে অজয়ের বয়স হচ্ছে এইটা, তার বাবার বয়সের 3 সপ্তাংশ হবে। তার বাবার বয়স তাহলে হবে 3 সপ্তাংশ। তার বাবার বয়স তখন কত, এটা হচ্ছে 5x ছিল তার বাবার বয়স, বর্তমান বয়স আসতে গেলে তাকে 10 যোগ করতে হবে, কেননা 5xটা ছিল হচ্ছে 10 বছর আগের, তাহলে 10 যোগ করে দিলাম। আচ্ছা, প্লাস 6, কারণ 6 বছর পরে আবার বলছে, বর্তমান বয়সের কথা বলিনি, 6 বছর পরের কথা বলছে, তাহলে 6ও যোগ করতে হবে। তাহলে এইটা আসলো। এইবারে এখান থেকে 7 গুণ করে দাও, 7x প্লাস হচ্ছে এটা 70 প্লাস 6×7 = 42, আর এখানে 3 আছে, এটা 3টা পুরোটার সাথে গুণ করে দাও সবার সাথেই, তাহলে 3×5 = 15x প্লাস 3 ইন্টু 10 করলে 30 আসলো, আবার এই 3-এর সঙ্গে 6ও গুণ করে দাও, তাহলে একেবারে আসছে হচ্ছে 18। তাহলে এবার দেখো 15x আর মাইনাস 7x করলে কত, 8x চলে আসে। আচ্ছা, এখান থেকে এটা 112, এখান থেকে এটা 112, আর এখানে হচ্ছে এটা হচ্ছে 48 মাইনাস 48, তাহলে 8x, এখান থেকে এটা যদি বিয়োগ করি এটা 4 আসলো, হাতে 1, 5 যদি করে এটা 5 হয়, তাহলে এটা 6, 64, তাহলে x এর মান হচ্ছে 8। তাহলে অ্যান্সার হবে
এখানে চেয়েছে কি, এখানে চেয়েছে হচ্ছে বর্তমানে অজয়ের বাবার বয়স চেয়েছে। তাহলে অজয়ের বাবার বয়স এখানে আমরা বর্তমান বয়স কত, বর্তমান বয়স হচ্ছে 5x + 10, কেননা 5x হচ্ছে 10 বছর আগের ছিল, তাহলে 10 বছর যোগ করার পরে আসলে হচ্ছে বর্তমান বয়স, তাহলে 5x + 10 হচ্ছে বর্তমান বয়স অজয়ের বাবার। তাহলে এফ এর বয়স, বর্তমান বয়স, প্রেজেন্ট বয়স হচ্ছে 5 × 40 + 10 মানে হচ্ছে 50 বছর বয়স। তাহলে বিয়ের দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 47 এর কোশ্চেনে কী বলছে, এইটা এইটার মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি 2 4 3, এটা কার মানে 3-এর কত স্কোয়ার হয়, এটা 3⁵ হলে তখন 243 আসে, 3⁵। তাহলে আমি সেইভাবে লিখে দিই 3⁵5 ইন্টু n/5, এখানে ইন্টু 3⁵2n, আর এখানে +1 আছে, আমি তাহলে এটাকে ইন্টু 3 করে লিখতে পারি। আর এখানে আসছে হচ্ছে এটা 9n আছে, তাহলে আমি 3⁵2n লিখতে পারি, কারণ 3-এর স্কোয়ার করে দিলাম আমি, ইন্টু 3n লিখলাম, আর নিচে আমি 3 লিখলাম, কারণ কি এখানে -1 আছে, 3n - 1, তাহলে আমি -1কে আমি 1/3 আকারে লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে। তো তারপরে দেখো এইটার সঙ্গে এইটা কেটে গেল, তারপরে দেখো এইটা কেটে গেল, তো তাহলে এখানে কত আছে, তাহলে 3n আছে, তাহলে এইটাও কেটে গেল, তাহলে উত্তর কত আসবে, ওপরে আছে 3 আর নিচে আছে 1/3, তাহলে 3 × 3 মানে এখানে আসলো 9, অ্যান্সার হবে বিয়ের দাগে অ্যান্সার সঠিক। 40 দাগের কোশ্চেনে কী বলছে, একটি ব্যাগে 20 পয়সা ও 50 পয়সা মিলে মোট 25 টাকা রয়েছে এবং মোট 80টি কয়েন আছে, ব্যাগটিতে 50 পয়সা কয়েন কতগুলি রয়েছে। তো সেক্ষেত্রে দেখো এখানে কয়েনের গড় আমি প্রথমে বের করিনি, 25 টাকা রয়েছে একটা ব্যাগে আর 80টি কয়েন আছে, তাহলে গড় মূল্য হচ্ছে 25 টাকাকে যদি আমি পয়সা করি, তাহলে 25 × 100 মানে হচ্ছে 2500/80, তাহলে এটা কেটে দিলাম, আর তাহলে 25 250, আর এটাকে আমি 8 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 3 × 24 আর হচ্ছে 10, 3 × 8 = 8, 2.0, আর তাহলে কত, 8 × 2 = 16, আর 4.0 আসলো এখানে, আর তাহলে আসলে 5, তাহলে 40 চলে আসলো, তাহলে গড় মূল্য আসলো হচ্ছে 31.25। তাহলে আমাদের এখানে অ্যালিগেশনের মাধ্যমে যদি করি 20 পয়সা আর 50 পয়সা, আর এখানে 31.25 পয়সা, তাহলে এখান থেকে যদি এটা বিয়োগ করো 11.25, আর এটা 50 থেকে এটাকে বিয়োগ করলে আসছে হচ্ছে 18.75, এটা আসলো। এবার পয়েন্ট তুলে দাও, তাহলে এবার কত দিয়ে কাটা যাবে, ফার্স্ট 5 দিয়ে কাটো, 3 × 5 = 15, তারপরে হচ্ছে 5 × 7 = 35, আর হচ্ছে 5 × 5 = 25, 5 × 2 = 10, আর হচ্ছে 5 × 25 করলে হচ্ছে 125 চলে আসে। তাহলে এবার আবার যদি আমি 25 দিয়ে কাটি, এবারে 25 × 1 = 25, আর তারপরে আসে হচ্ছে এখান থেকে 12 আর 5 আসছে, তাহলে 5 × 25 করলে 125 চলে আসে, তাহলে এটা 15 আসলো। এবার 25 দিয়ে এটাকে কাটলে 9 × 25 = 225 আসে, তাহলে 9 আসলো এটা। এবার এটা দিয়ে যদি আমি কাটি, 3 দিয়ে কাটি, তাহলে এখানে আসবে হচ্ছে 5, এটা হচ্ছে 3, তাহলে 5:3 আসলো এখান থেকে। তাহলে এটা হচ্ছে কয়েনের অনুপাত। তাহলে বলেছে ব্যাগটিতে 50 পয়সার কয়েন কতগুলি রয়েছে, 50 পয়সার কয়েন কতগুলি রয়েছে সেটা বের করতে বলেছে। তাহলে টোটাল হচ্ছে আমাদের এখানে 8 সমতুল্য কত বলে দেওয়া আছে, কতগুলো কয়েন, এখানে 80টা কয়েন বলে দেওয়া আছে, 8 সমতুল্য 80টা কয়েন। তাহলে এখানে চেয়েছে হচ্ছে 50 পয়সার কতগুলো কয়েন, তাহলে তার অনুপাত কত, 3, তাহলে 3 সমতুল্য কত, এখানে 3 সমতুল্য 30 হবে, তাহলে 30টি কয়েন, বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো
49 কোশ্চেনে কী বলছে, 3.5 টাকা পার লিটার মূল্যে 40 লিটার দুধের সঙ্গে কত লিটার জল মেশালে দুধের মূল্য কমে 2 টাকা পার লিটার হয়। তো সেক্ষেত্রে আমাদের এখানে 1 লিটার দুধের দাম হচ্ছে 3.5 হিসাবে বিক্রি করা হচ্ছে, তাহলে 3.5 হচ্ছে দুধের দাম, মিল্ক আর ওয়াটারের কোনো পার লিটারে কোনো টাকা পে করতে হয় না বলে এটা 0 ধরলাম। আর এখানে হচ্ছে গড় হচ্ছে কত, 2। এবার এটা বিয়োগ করে দাও, এখান থেকে এটা বিয়োগ যদি করি তাহলে এখান থেকে আসছে আমাদের এটা হচ্ছে 1.5, আর এখান থেকে এটা বিয়োগ করলে আসছে এটা 2। তাহলে এবার এটা যদি আমি সরল করি নিই তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে 20, এটা 15, তাহলে এটা কাটলে 5 দিয়ে কাটলে এটা 4, এটা 3 আসলো। তাহলে এই অনুপাত আসলো, এটা হচ্ছে মিল্ক আর ওয়াটারের অনুপাত। এবার এখানে মিল্কের অনুপাতটা বলে দেওয়া আছে, এটা হচ্ছে 4 সমতুল্য 40, তাহলে এটা দিয়ে যদি আমি কাটি তাহলে 1 সমতুল্য 10 আসবে। তাহলে ওয়াটার সমতুল্য কত, তাহলে 3 সমতুল্য হচ্ছে 3 × 10 করলে এখানে আসছে হচ্ছে 30, তাহলে অ্যান্সার হবে এ দাগে অ্যান্সার সঠিক। তাহলে 30 লিটার জল মেশালে, মানে 40 লিটার দুধের সাথে 30 লিটার জল মেশালে তারপরেই তার ভ্যালু হবে 2 টাকা পার লিটার। নেক্সট চলো, একটি পরীক্ষায় 50,000 কী বলছে, একটি পরীক্ষায় 5% পরীক্ষার্থী অযোগ্য এবং যোগ্য প্রার্থীর 85% পরীক্ষার্থী জেনারেল বিভাগে। যদি 4,275 জন পরীক্ষার্থী অন্যান্য বিভাগের অন্তর্ভুক্ত হয় তবে পরীক্ষায় মোট কতজন পরীক্ষার্থী আবেদন করেছিল। তাহলে মোট কতজন বলতে মানে এখানে যোগ্য প্লাস অযোগ্য মিলে হচ্ছে যতজন, সেই কথাটাই বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা 85% হচ্ছে জেনারেল বিভাগে, যোগ্যদের মধ্যে আবার 85% যারা তারা হচ্ছে জেনারেল, আর 15% যারা তারা কি, তারা হচ্ছে অন্য বিভাগে। তাহলে হচ্ছে এখানে 15%, তার মানে এখানে বলে দিয়েছে কত, এই অন্য বিভাগে এটা হচ্ছে 4,275 জন, 4,275 জন এটা অন্য বিভাগে আছে। এবার তাহলে এখান থেকে আমরা 100% মানে যারা যোগ্য, এখানে লিখি যোগ্য 100% কত আসবে, এখান থেকে 4275 বাই 15 ইন্টু 100, এখান থেকে আমি এটা যদি 15 দিয়ে কাটি, 15 দুগুণ 30, তাহলে এখানে 127, তাহলে 8 15 120, আর হচ্ছে এখানে 75 পড়ে থাকলো, 5 15 75, তাহলে এখানে আসছে হচ্ছে 28,500, এটা হচ্ছে যোগ্য পরীক্ষার্থী। এবার এখানে আবার বলেছে 5% হচ্ছে অযোগ্য প্রার্থী, তাহলে যোগ্য প্রার্থী নিশ্চয়ই তাহলে কত, এখানে 95%, তাহলে যোগ্য প্রার্থী হবে। এইটা হচ্ছে তোমার জেনারেলের বিভাগে যতজন ছিল 85%, তার থেকে আমরা মানে বিয়োগ করে, মানে যোগ্য ধরো ধরেছিলাম 100%, সেখান থেকে জেনারেল বিভাগে যারা তাদেরকে আমরা বিয়োগ করে দিয়ে আসলে হচ্ছে 15%, সেইটা থেকে আমরা যোগ্য ফার্স্ট আমরা অ্যামাউন্টটা বের করে নিলাম। এবার সেইটাই বলে দিয়েছে যে 5% অযোগ্য, তাহলে 95% তাহলে যোগ্য হওয়ার কথা, তাহলে সেই হিসাবে আমরা এইটা সমতুল্য করে দিলাম, 95% সমতুল্য 28,500। তাহলে এখান থেকে আমরা যদি 100% আবার বের করি, এটা হচ্ছে এই 100%টা হচ্ছে টোটাল আবেদনকারী, মোট আবেদনকারী। তাহলে এইটা সমান হচ্ছে 28,500 বাই 95 ইন্টু এখানে হচ্ছে 100। তাহলে এখানে যদি আমি এটা 25 দিয়ে কাটি, না 5 দিয়ে যদি কাটি, তাহলে এখানে হচ্ছে 20, এটা হচ্ছে 19 আসলো। তাহলে এই 19কে দিয়ে আবার যদি এইটাকে কাটি তাহলে আসছে হচ্ছে 19 1 19, তাহলে এখানে আসলো 95 পড়ে থাকলো, 5 নং 5 19 নং 95, তাহলে এইটা আসলো 1500 আর এখানে 20, তাহলে 1500 ইন্টু 20 করলে হচ্ছে 30,000 জন আবেদন করেছিল ওই পরীক্ষার জন্য, তাহলে অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 63 দাগের কোশ্চেনে কী বলছে, একজন কাপড় ব্যবসায়ী কাপড় কেনার সময় 1 মিটারের পরিবর্তে 120 সেমি স্কেল ব্যবহার করেন, কিন্তু বিক্রি করার সময় 1 মিটারের পরিবর্তে 80 সেমি স্কেল ব্যবহার করেন। যদি সে 20% ছাড় দিয়ে বিক্রি করে তবে তার মোট কত শতাংশ লাভ হয়। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে
আমরা যেমন ওয়েটের ক্ষেত্রে করি, এটা হচ্ছে লেন্থের ক্ষেত্রে, লেন্থ লেন্থের এটা ডিসঅনেস্টি, লেন্থের ক্ষেত্রে এখানে হচ্ছে 120 হচ্ছে কেনার সময় সিপি, আর হচ্ছে বিক্রি করার সময় হচ্ছে 80। তাহলে এটা কাটাকুটি করলে এখান থেকে আসছে কত, এখান থেকে 3:2 আসছে, এই অনুপাতে আসছে। তাহলে যদি প্রাইসের ক্ষেত্রে বলি, প্রাইসের ক্ষেত্রে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস তখন কত আসবে, তখন উল্টে যাবে, কারণ লেন্থ মানে সে কেনার সময় বেশি পাচ্ছে আর বিক্রি করার সময় সে কম দিচ্ছে। তাহলে যে অনুপাতে সে কম দিচ্ছে সেই অনুপাতে সে লাভটা করবে, তার মানে 2:3, মানে তাহলে তার লাভ হচ্ছে এখানে 1 অনুপাত লাভ হচ্ছে। আর এখানে 20% ছাড় দিচ্ছে মানে কি, এখানে 20% ছাড় দেবো, মানে 20% মানে হচ্ছে 1/5, মানে 5 যদি সিপি মানে 5 যদি তার দাম লেখা থাকে, তাহলে সে হচ্ছে বিক্রি করছে 4-এ, তাহলে এসপি হচ্ছে 2। তাহলে এখানে আমি এই 2 দিয়ে, এই এসপি হচ্ছে 4 আসছে তখন, তাহলে এই 2 দিয়ে আমি এটা কেটে দিলাম। তাহলে এখানে আসছে কত, 5:6 আসছে। তাহলে 5 হচ্ছে সিপি আর 6 হচ্ছে এসপি। এবার এখান থেকে আমরা কি করতে পারি, যে তাহলে মোট কত শতাংশ লাভ হয়। তাহলে লাভ হচ্ছে 1/5 ইন্টু 100, তাহলে এখানে হচ্ছে 20% লাভ হবে। নেক্সট চলো, অপশানগুলো ওই সাইডের দিকে আছে বলে আমি দেখাতে পারলাম না, ঠিক আছে। নেক্সট 64 দাগের কোশ্চেনে কী বলছে, একটি মূলধনের 5 বছরের সরল সুদ 300 টাকা, পরের 5 বছরের মূলধন 3 গুণ হলে 10 বছর পরে সুদের পরিমাণ কত হবে। তো কীভাবে করবে এটা, এখানে হচ্ছে এখানে বলে দিয়েছে প্রথম 5 বছরে সুদ কত, 300 বলে দিয়েছে। তাহলে প্রথম 1 বছরে, তাহলে মানে প্রথম 5 বছরের মধ্যে এক বছর করে করে কত করে সুদ পাচ্ছি আমরা, এখানে হচ্ছে 60 টাকা করে সুদ পাচ্ছি। তাহলে এবারে আমাদের বলেছে পরের 5 বছরে মূলধন 3 গুণ করে বেড়ে গেছে। তাহলে মূলধন যদি 3 গুণ করে বেড়ে যায়, তাহলে সুদও 3 গুণ করে বেড়ে যাবে। তাহলে পরের 5 বছরে, না পরের 1 বছরেরই বলছি, কারণ আমি 1 বছরের সুদটা তো আমাদের বের করা হয়ে গেছে, এই যে 1 বছরের সুদ আমাদের এখানে বের করা আছে। তাহলে পরের 1 বছরের সুদ হচ্ছে 60 ইন্টু 3, মানে 180। তাহলে পরের 5 বছরের সুদ তাহলে কত হবে, 180 ইন্টু 5, তাহলে হচ্ছে 5×8=90, তাহলে 900। তাহলে আগের 5 বছরে ছিল 300 আর পরের 5 বছরে হলো 900, তাহলে টোটাল সুদ কত হবে, 1200 মোট সুদ 1200 হবে। তাহলে বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 65 দাগের কোশ্চেনে কী বলছে, এক ব্যক্তি 20% চক্রবৃদ্ধি সুদে 12,500 টাকা ধার নেয়, প্রতি বছরের শেষে তিনি 2,000 টাকা পরিশোধ করে, এমন 3টি কিস্তির পরেও তার কত টাকা দেনা মেটাতে হবে। তো কীভাবে করবে, এক্ষেত্রে 12,500 টাকা সে ধার নিয়েছে আর হচ্ছে 20% করে তার চক্রবৃদ্ধি সুদ। তাহলে প্রথম বছরে ফার্স্ট ইয়ারে তাকে মানে তার কত ইন্টারেস্ট আসবে, এখানে আসবে হচ্ছে 1/5 দিয়ে, মানে হচ্ছে 20% করছি, 20% মানে 1/5। তাহলে যদি এটা আমি কাটি, 2,500 টাকা প্রথম বছরের ইন্টারেস্ট আসছে। কিন্তু প্রথম বছরে আবার সে 2,000 টাকা পেমেন্টও করছে, প্রতি বছর অন্তর সে 2,000 টাকা করে পেমেন্ট করছে, এরকম করে সে 3 বার পেমেন্ট করবে। তাহলে প্রথমবার সে পেমেন্ট করে দেবে, তাহলে আসছে, তাহলে তার 500 টাকা আরও এক্সট্রা সুদ থেকে যাচ্ছে। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে তার তখন মূলধন কত আসছে, 12,500 টাকা তো তার আছেই, তার সঙ্গে 500 টাকা এক্সট্রা যুক্ত হবে, তাহলে 13,000 টাকা। তখন তার টোটাল ধার, তখন তার টোটাল ধার হচ্ছে কত, 13,000 টাকা। তার উপরে আবার 1/5 মানে 20% চক্রবৃদ্ধি সুদ লাগবে। তাহলে এটা যদি আমি কেটে দিই, 5 × 2 = 10, 5 × 6 = 30, তাহলে তখন তার সুদ কত আসছে, 2,600 টাকা। কিন্তু সেই সময় আবার সে 2,000 টাকা পেমেন্ট করছে, তখন তার কত আসছে,
তখন তাহলে তার বাকি থাকছে কত, বাকি মানে সুদ এক্সট্রা হচ্ছে কত, 600 টাকা এক্সট্রা সুদ হচ্ছে, সেইটা আবার পরের বছরের জন্য আবার সেটা যুক্ত হয়ে যাবে। তাহলে থার্ড ইয়ারে তখন কত আসছে, 13,600 টাকা আসছে, কেননা 2,000 টাকা তো সেটা কিস্তিতে পেমেন্ট করে দিয়েছে। তাহলে 13,000 টাকা আগে ছিল, তার সঙ্গে 600 টাকা যুক্ত হয়ে গিয়ে 13,600 টাকা আসলো। এবার এর উপরে আবার চক্রবৃদ্ধি সুদ লাগবে, তাহলে চক্রবৃদ্ধি সুদ যদি এর উপরে লাগে তাহলে কত আসবে, 5 দুগুণ 10, 5 7 35, 5 দুগুণ 10। তাহলে এইটা হচ্ছে তৃতীয় ইয়ারে তার যে ইন্টারেস্ট আসবে, বাকি রিমেনিং যে ধার আছে তার উপরে যে ইন্টারেস্টটা লাগলো সেটা হচ্ছে কত, 2,720 টাকা। এটা হচ্ছে ইন্টারেস্ট লাগলো, কিন্তু সেই সময় সে আবার 2,000 টাকা পেমেন্ট করেছে, তাহলে সেটাও মাইনাস করে দিতে হবে। তাহলে মাইনাস করে দিয়ে তখন তাহলে ইন্টারেস্ট আর বাকি থাকলো কত, 720 টাকা বাকি থাকলো। তাহলে এটা হচ্ছে এক্সট্রা সুদ বাকি থাকলো এখানে থার্ড ইয়ারে। আর তার এমনি সুদ তো এখানে 13,600 টাকা তো তার ছিলই, 13,600 টাকা প্লাস এইটা হচ্ছে এক্সট্রা সুদ আরও যোগ হবে। তাহলে টোটাল কত হবে, তাহলে টোটাল অ্যামাউন্ট মানে ধারের অ্যামাউন্ট কত হবে তখন, সুদ আর হচ্ছে যেটা আগের বছরের সুদ ছিল, মানে সুদ আর আসল মিলে যেগুলো ছিল সেইটা মিলে কত হচ্ছে, 14,320 টাকা। এটা হচ্ছে টোটাল তাকে এত টাকা পেমেন্ট করতে হবে, মানে সে প্রতি বাড়ি যে ইনস্টলমেন্ট দিচ্ছে 2,000 টাকা করে করে, সেটার পরেও তাকে, সেটা দেওয়ার পরেও তাকে 14,320 টাকা আরও দিতে হবে। তাহলে অ্যান্সার সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 66 দাগের কোশ্চেনে কী বলছে, এ ও বি এর আয়ের অনুপাত 9:4 এবং তাদের খরচের অনুপাত 7:3, তাদের প্রত্যেকের সঞ্চয় হচ্ছে 2,000 টাকা হলে এ এর আয় কত। এখানে এটা দুটো মেথডে করবো আমি। ফার্স্ট আমি যে মেথডে করি লড়াই কনসেপ্ট সেটাতে দেখিয়ে দিই, যারা বুঝতে পারবে তারা তো এই মেথডেই করবে, আর যারা অন্য মেথডে করতে চাও তারা ওই মেথডটা দেখে নিও। তাহলে এ আর বি এক্ষেত্রে এখানে 9:4 বলে দিয়েছে, এটা হচ্ছে ইনকাম, আর এক্সপেন্ডিচার বলে দিয়েছে কত, এখানে হচ্ছে 7:3 এই অনুপাত বলে দিয়েছে। এবার প্রত্যেকেই সঞ্চয় করছে কত, 2,000 টাকা করে সঞ্চয় করছে। তাহলে এক্ষেত্রে লড়াই কনসেপ্টে কী হয়, মানে 9:3 আর 7:4 এদের মধ্যে যে পার্থক্য সেটা আমরা আগে ফার্স্ট বের করি। তাহলে এখানে 27 আর এটা 28, তাহলে 28 - 27 করতে হবে, কারণ 28টা বড়, পার্থক্য যেহেতু বের করছি। তাহলে এখানে আমরা আসলে হচ্ছে এক সমতুল্য এখানে বেরোচ্ছে এবার কি, যে 2,000 × 3 আর 7,000, এই 7 × 2,000, এখানেও পার্থক্য বের করবো আমরা। তাহলে ক্রসভাবে, তাহলে এই 3-এর সঙ্গে এই 2,000 গুণ আর 7-এর সঙ্গে এই 2,000 গুণ। তাহলে 2,000 যেহেতু কমন, তাহলে 2,000টা আমি মানে কমন নিয়ে নিচ্ছি, আর ব্র্যাকেটে লিখছি কি 7 - 3, সেটা লিখলাম। এবার হচ্ছে 1 সমতুল্য হচ্ছে তাহলে 2,000 ইন্টু এখানে 4 আসলো, তাহলে 1 সমতুল্য 8,000। তাহলে এইটা 1 সমতুল্য এইটা আসলো। এবার এখানে বলছে যে এর আয় কত, তা আমাদের বেস যে অনুপাত সেইটা হচ্ছে এইটা। এখানে দেখো এর অনুপাত বলে দিয়েছে কত, এর আয়ের অনুপাত হচ্ছে 9, তাহলে 9 সমতুল্য আমাদের এখান থেকে বের করতে হয়, 9 × 8,000 মানে হচ্ছে 72,000 টাকা আয়। তাহলে অ্যান্সার হবে এই দাগে অ্যান্সার সঠিক। এটা সবথেকে সহজ নিয়ম, যদি যারা এটা বুঝতে পারোনি তারা আমি তাদের ক্ষেত্রে অন্য মেথড আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে এ আর বি 9:4, তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি কত, 9x আর 4x ধরে নিচ্ছি। এবার আমরা কি জানি, ইনকাম হচ্ছে এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, তাই তো। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 9x - 2,000, কারণ এটা সঞ্চয় করে রাখছে, আর এখানে হচ্ছে 4x - 2,000। এটা কত আসছে, এটা হচ্ছে যেটা আসলো সেটা হচ্ছে তোমার এক্সপেন্ডিচার, মানে 9x হচ্ছে তোমার আয়, তার থেকে যদি আমি সঞ্চয় বিয়োগ করে দিই সেটা আসছে হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার। তাহলে এখানে আমাদের এক্সপেন্ডিচারের অনুপাত বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 7:3, তাহলে 7/3 করে দিলাম। তাহলে এখান থেকে আমাদের সরল করো, তাহলে 7×63x 6,000, আর এটা আসছে হচ্ছে 4 × 7 = 28, আর হচ্ছে 28x, আর এখানে 14,000।
তাহলে এখান থেকে আসছে হচ্ছে এই 28x, এইটা এদিকে চলে গেলে তাহলে শুধু এক্স থাকলো, আর 14,000টা এদিকে নিয়ে আসলে 8,000 হবে। তাহলে এক্স সমান 8,000 পেয়ে গেলাম। তাহলে এবার এই যেখানে মান বসিয়ে দাও, এর মান হচ্ছে 9x, ইনকাম যেটা এর ইনকাম কত, 9 ইন্টু এক্স ছিল, 9 ইন্টু এক্স এখানে কত পেয়েছি, 8,000 পেয়েছি। তাহলে হচ্ছে এখানেও 72,000 চলে আসলো। এবার যার যেটা পছন্দ সেটা করবে। নেক্সট চলো এবার 75 কোশ্চেনে কী বলছে, এ ও বি একটি ব্যবসা যথাক্রমে 16,000 টাকা এবং 15,000 টাকা বিনিয়োগ করে। 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয় এবং বি আরও 5,000 টাকা বিনিয়োগ করে। আরও 3 মাস পর সি 21,000 টাকা বিনিয়োগ করে। বছরের শেষে মোট লাভ হচ্ছে 24,900 টাকা হলে সি এর লভ্যাংশ কত? তাহলে এক্ষেত্রে এ আর বি প্রথমে ছিল, একটু দূরে দূরে লিখি, বড় একটা ইকুয়েশান হবে, মানে অনুপাত হবে। তাহলে এ বি এটা সি। তাহলে এর বলছে এখানে 16,000, আর বি কত দিয়েছে, হচ্ছে 15,000। আর সেক্ষেত্রে 3 মাস পরে এ 5,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 3 মাস পরে 5,000 টাকা তুলে নেওয়া মানে কি, তাহলে 3 মাস অবধি হচ্ছে এ হচ্ছে 16,000 টাকা ইনভেস্ট করা ছিল। এবার 3 মাস পর আর বাকি থাকলো কত, আর হচ্ছে 9 মাস বাকি থাকলো। 12 মাসের মধ্যে 3 মাস যদি 16,000 টাকা করে 16,000 টাকা খাটিয়েছে, আর তাহলে বাকি থাকলো 9 মাস। এই 9 মাসে সে 5,000 টাকা তুলে নিয়েছে, তাহলে তখন পড়ে থাকলো কত, পড়ে থাকলো 16,000 মাইনাস 5,000 মানে 11,000 টাকা। এটা হচ্ছে এর ক্ষেত্রে। আচ্ছা, বি এর ক্ষেত্রে কী হচ্ছে, বি হচ্ছে 15,000 টাকা প্রথমে লাগিয়েছিল, কিন্তু সে 3 মাস পরে আরও 5,000 টাকা বিনিয়োগ করছে। তাহলে 3 মাস হচ্ছে বি এর এইভাবে চলছে, মানে 15,000 টাকাই চলেছে ইনভেস্টমেন্ট। তারপরে আর যে বাকি 9 মাস, সেই 9 মাসে সে 20,000 টাকা মানে ইনভেস্ট করা ছিল তার। তাহলে এইটা হলো। আর সি হচ্ছে 3 মাস পরে, 3 মাস পর মানে 9 মাসে, 9 মাস অবধি তার টাকা খেটেছে, তার কত টাকা ইনভেস্ট করা ছিল, মানে করেছিল 21,000 টাকা। এবার তাহলে এই 0 0 কেটে দাও, কেন সব 3টে শূন্যই সবার আছে। তাহলে এখান থেকে শূন্যগুলো কেটে দাও, 3টে শূন্য, ব্যাস। এবার কেটে দেওয়ার পরে এগুলো ইকুয়েশনগুলো এবার সলভ করো। তাহলে আমি এখানে পরিষ্কারভাবে লিখি এ বি সি। তাহলে এখান থেকে আসছে 48 প্লাস 99 আসলো। বি এর থেকে আসলো কি, 3 ইন্টু 15 করলে মানে 45, প্লাস 9 ইন্টু 20 মানে হচ্ছে 180। আর এখান থেকে সি এর ক্ষেত্রে 9 ইন্টু 21 মানে হচ্ছে 189। এবার এটা আসছে হচ্ছে 147, এটা হচ্ছে 225, আর এটা হচ্ছে 189, এইটা আসলো। এবার এখান থেকে এবারে কী করে করবে, এটা 3 দিয়ে যাবে, আবার 3 দিয়ে যাবে। সেক্ষেত্রে 3 2 3 4 12, আর 3 9 27, এটা হচ্ছে 3 দিয়ে গেলে 3 7 21, আর 3 5 15। আচ্ছা, 3 দিয়ে যদি যায় এটা 63 আসে, এটা হলো। এবার এখানে বলেছে এইটা হচ্ছে ওদের লভ্যাংশ। তাহলে এটা যোগফল করো, যোগ করলে কত আসে, 3 আর 9 করলে এটা হচ্ছে 12। তাহলে এখানে ওরকম হয় না, মানে 3 + 5 8, 8 × 16 17, 7 হাতে 1, 7 আর 7 14, আর 14 আর 4 18, এইটা আসলো। এইটা সমতুল্য হচ্ছে 24900, এইটা আসলো। আচ্ছা, এই জায়গাটা একটা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে এই জায়গাটায়, এই সি এর জায়গাটায় এটা আর বলেছে যে আরও 3 মাস পরে, সি আরও 3 মাস পরে, মানে 3 মাস পরে তো হচ্ছে এ 5,000 টাকা তুলে নিয়েছে, আর বি 5,000 টাকা বিনিয়োগ করেছে। কিন্তু এখানে হচ্ছে সি এর ক্ষেত্রে এটা হচ্ছে কি, সি আরও 3 মাস পরে এসছে, মানে তখন সি কতটা, মানে সি এর যে টাকাটা সেটা 6 মাস খেটেছে, 6 মাস। তাহলে এখানে হবে এই জায়গাটা এটা মুছে যাবে এগুলো, আর অন্য জায়গায় কোনো চেঞ্জ হবে না, জাস্ট সিটাই চেঞ্জ হবে, আর এইগুলো কাটা যাবে না, এগুলো
তাহলে এই জায়গাটায় হচ্ছে 126 এটা এখানে আসলো, আর এখান থেকে এটা আসছে 147, আর এটা আসলো কত 225 এসেছিলো, আর এটা তো এইটা আছে এই। এবার এখানে যোগ করো এটা, এবার পুরোটা যদি যোগ করি তাহলে 5 আর 6 11, আর 7 18, 8 হাতে 1 1, আর এখানে 3 আর 2 5, আর 5 আর 4 9, আর এখানে হচ্ছে 1 আর 2 হচ্ছে 3, আর 1 4, এইটা সমতুল্য এখানে বলে দিয়েছে কত, মানে 24900, 24,900 এটা বলে দিয়েছে। এবার আমি যদি 249 দিয়ে যদি আমি কেটে দিই তাহলে এখানে হচ্ছে 2 আসলো, আর এখানে আমি পেলাম 100 পেলাম, তাহলে 1 সমতুল্য কত 50 আসলো। এবার আমাদের চেয়েছে সি এর লভ্যাংশ চেয়ে, তাহলে সি হচ্ছে এইটা 126, তাহলে এইটা সমান আমাদের 50 ইন্টু 126, তাহলে হচ্ছে 5 ইন্টু 12 করলে হচ্ছে এইটা, এখান থেকে 5 দিয়ে গুণ করো, 5 ইন্টু 12 করলে হচ্ছে 600, আর এখানে 5 × 30, মানে 6300 আসবে, অ্যান্সার হবে 6300, এইটা হচ্ছে অ্যান্সার এটা ওই পৃষ্ঠায় আছে, আমি পরেটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ডি এর দাগ 6300। 76 কোশ্চেনে কী বলছে, একটি কাজ পি দিনে 8 ঘন্টা করে মোট 12 দিনে শেষ করে, এবং কিউ দিনে 8 ঘন্টা করে মোট 8 দিনে শেষ করে। পি এবং কিউ একসাথে দিনে 8 ঘন্টা করে কত দিন কাজটি শেষ করবে, মানে কত দিনে কাজটি শেষ করবে। তাহলে এখানে আমাদের পি এর টোটাল কাজ, পি আর কিউ টোটাল কাজ একই কাজ করছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে পি এর এফিসিয়েন্সি আমি পি ধরলাম ইন্টু 8 ঘন্টা ইন্টু 12 দিন, এটা হচ্ছে টোটাল কাজ। এটার সঙ্গে সমান করতে হবে কত কিউ এর এফিসিয়েন্সি আমি কিউ ধরলাম ইন্টু 10 ঘন্টা আর 8 দিন, তাহলে এটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি আসলো, এটা হচ্ছে টোটাল কাজ আসলো। এবার আমি পি আর কিউ এর এফিসিয়েন্সি বের করব, তাহলে হচ্ছে 8 8 কেটে গেল, তাহলে এটা 10/12, মানে এখান থেকে আসছে হচ্ছে 5/6। তাহলে পি এবং কিউ একসাথে দিনে 8 ঘন্টা করে কত দিনে কাজটি শেষ করবে, তাহলে 8 দিনে, এখানে আমি ফার্স্ট আমি টোটাল ওয়ার্কটা বের করে নিই। টোটাল ওয়ার্ক যে কোনো জায়গা থেকে বের করতে পারি, আমি যদি এইটা থেকে বের করতে চাই সেটাও করা যাবে, এখান থেকেও বের করতে চাইলে করতে পারবো। তাহলে পি 8 × 12, আমি প্রথমটা থেকে বের করছি, তাহলে এখানে পি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম কত 5, তাহলে 5 বসিয়ে দিলাম, 8 × 12, তাহলে এটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি পেলাম, এই টোটাল ওয়ার্ক পেলাম। এবার তাহলে সময় লাগছে কত, তাহলে পি ও কিউ একসাথে যদি কাজ করে এর সময় কত লাগছে, টোটাল কাজ 5 × 8 × 12 বাই নিচে আসবে কত, এদের দুজনের এফিসিয়েন্সি যোগফল আসবে, তাহলে 5 + 6 আসবে, তাহলে ওপরে তাহলে আমার 40 × 12 করলে হচ্ছে 480, আর এখানে 11, তাহলে 480/11 করলে 4 4 4 11 44, তারপরে হচ্ছে 5 6। আচ্ছা, এক্ষেত্রে একটা সমস্যা আছে, এখানেও আমাদের একটু ভুল হয়েছে, এটা হচ্ছে এখানে দিন বের করতে বলেছে, দিন, এখানে সময় বের করতে বলিনি, মানে কত ঘন্টা কাজ করছে সেটা না, সময়, এই দিন, তাহলে দিন লাগবে কত, তাহলে এখানে যদি দিন বের করতে হয় তাহলে আমাকে এখানে বলেছে কত 8 ঘন্টা যদি ধরে কাজ করে প্রতিদিনে, তাহলে এখানে 8 আমি নিচে ভাগ করে দিলাম, তাহলে এই 8 কেটে গেল, তাহলে আমাদের এখানে আসছে কত, এখানে আসছে হচ্ছে 5 × 12, মানে হচ্ছে 60/11, এইবার উত্তরটা চলে আসবে। তাহলে হচ্ছে এখানে 5 দিয়ে গেল, তাহলে 55 আসছে, আর এখানে 5 এখানে অবশিষ্ট থেকে গেল, তাহলে 5/11, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে কত, বি এর দাগে অ্যান্সার সঠিক হচ্ছে। নেক্সট চলো, 77 কোশ্চেনে কী বলছে,
এ বি এবং সি একটি কাজ করতে মোট 1,800 টাকা নেয়। কাজটি এ 6 দিনে, বি 4 দিনে, সি 9 দিনে করে। তাদের প্রতিদিনের মজুরির অনুপাত 5:6:4 হলে এ কত টাকা মজুরি পাবে? তো সেক্ষেত্রে এখানে হচ্ছে এ বি আর সি এর টোটাল টাকা বলে দেওয়া আছে, আর মজুরি কী অনুপাতে পায়, মানে মজুরি পায় হচ্ছে সে কতটা কাজ করেছে সেই অনুপাতে সে মজুরিটা পায়। তাহলে কাজের অনুপাত আমরা বের করবো কী করে? তাহলে টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু এফিসিয়েন্সি ইন্টু টাইম। এবার আমাদের এখানে প্রতিদিনে মজুরির অনুপাত হচ্ছে এত। তাহলে প্রতিদিনের মজুরি অনুপাত, তাহলে এমনি তাহলে যাদের যে দিনগুলো আছে সেই দিনের অনুযায়ী তাদের মজুরির অনুপাতটা আমরা বের করে নিই। তাহলে মোট মজুরির অনুপাত, মোট মজুরির অনুপাত হচ্ছে এ বি আর সি এর ক্ষেত্রে 5 ছিল, 6 আর 4, এটা হচ্ছে এই মজুরির অনুপাত প্রতিদিনের। এবার এর ক্ষেত্রে হচ্ছে 6 দিন, তাহলে 6 গুণ করে দাও। বি এর ক্ষেত্রে 4 দিন, তাহলে 4 গুণ করে দাও। আর সি এর ক্ষেত্রে 9 দিন, তাই 9 গুণ করে দাও। এবার এটা ইস্টু করে দাও। এবার এটা অনুপাতগুলো মধ্যে কাটাকুটি কত হয় দেখে নাও। এখানে 2 দিয়ে যদি কাটি এটা 3 আসলো, এখানেও 3 আসলো, এখানে 2 আসলো। আবার 3 দিয়ে যদি কাটা যায় তাহলে 3 এখানে কেটে গেল, এটাও কেটে গেল, এখান থেকেও 3 কাটা গেল, তাহলে 3, তাহলে পড়ে থাকলো কি 5, 4 আর এখানে 6 পড়ে থাকলো। এবার হচ্ছে এদের যোগফল কত? তাহলে 15 সমতুল্য বলে দেওয়া হচ্ছে 800। এবার তাহলে এখানে চেয়েছে হচ্ছে এর চেয়েছে, তাহলে এ হচ্ছে 5, তাহলে 5 সমতুল্য কত হবে? 815 ইন্টু 5, তাহলে এটা কাটলাম, 3 আসলো, 3 দিয়ে এটাকে কাটলে 600 আসলো, তাহলে এখান থেকে 600, এই থাকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 78 কোশ্চেনে কী বলছে? একটি চৌবাচ্চা এ ও বি দুটি পাইপ যথাক্রমে 20 মিনিট ও 25 মিনিটে পূর্ণ করে। দুটি পাইপ একসঙ্গে খুলে ভর্তি হওয়ার 5 মিনিট আগে বি পাইপ বন্ধ করা হয়। চৌবাচ্চাটি পূরণ হতে মোট কত সময় লাগবে? কীভাবে করবে এটা? এক্ষেত্রে এ হচ্ছে 20 মিনিট, বি হচ্ছে 25 মিনিট, তাদের লসাগু কত? 100, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4। তাহলে হচ্ছে দুটি পাইপ একসঙ্গে খুলে ভর্তি হওয়ার 5 মিনিট আগে, তাহলে এটা হচ্ছে ভর্তি হবার 5 মিনিট আগে বি পাইপ বন্ধ করা হয়। তাহলে যদি বন্ধ করা না হতো তাহলে সেক্ষেত্রে কতটা ভরা হতো? তাহলে বি পাইপ হচ্ছে 4 এফিসিয়েন্সি বি পাইপের, তাহলে 5 ইন্টু 4 করলে মানে 20, তাহলে 120। এক্ষেত্রে এবার দুটো পাইপের এফিসিয়েন্সি কত? দুটো পাইপের এফিসিয়েন্সি হচ্ছে 9, তাহলে সময় লাগছে কত? 120/9। তাহলে এখানে ফার্স্ট আমি 3 দিয়ে কেটে দিলাম, এটা হচ্ছে 3 দিয়ে কাটলে এটা 40 আসলো, 40, 3 1 3, 1 0, 3 3 9, আবার 1 আসলো অবশিষ্ট, তাহলে 13/3। তাহলে হচ্ছে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 86 কোশ্চেনে কী বলছে? এক ব্যক্তি পাহাড়ের ওপর উঠে 3 কিমি পার ঘন্টা গতিতে এবং নিচে নেমে 4.12 কিমি পার ঘন্টা গতিতে যদি পাহাড়ে ওঠে আবার নেমে আসে মোট 5 ঘন্টা সময় লাগে, তবে নিচ থেকে ওপরের দূরত্ব কত? তো সেক্ষেত্রে এটা কীভাবে করবে? এবার এটা ওইদিকে যেতে হবে, তা না হলে হবে না। এক্ষেত্রে আমাদের এখানে দুটো বেগ বলে দেওয়া আছে। একটি ব্যক্তি পাহাড়ের ওপরে ওঠে 3 কিমি পার ঘন্টা গতিতে এবং নিচে নামে 4.12 কিমি পার ঘন্টা গতিতে যদি পাহাড়ে উঠে আবার নেমে আসে মোট 5 ঘন্টা সময় লাগে, তবে নিচ থেকে ওপরের দূরত্ব কত? তাহলে এক্ষেত্রে আমাদের
গড় গতিবেগের একটা সূত্র আছে, সেই সূত্রটা কাজে লাগাবো। তাহলে গড় গতিবেগ অ্যাভারেজ স্পিড হচ্ছে 2 ইন্টু, ওখানে ছিল কত 9/2, এবার ওখানে কত ছিল, আচ্ছা এখানে 3, এখানে 3 আছে আর এটা 4.1/2 মানে 9/2, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 3 বাই হচ্ছে 9/2 প্লাস 3 ইকুয়ালস টু হচ্ছে কত, তাহলে 9 ইন্টু 3, আর এখানে আসছে এই 2 কেটে গেল, আর এখানে আসছে কত 2 আর 9 প্লাস 6 মানে 15, তাহলে এখান থেকে আসছে 9 ইন্টু 3 ইন্টু 2 মানে 15, এটা দিয়ে কাটলাম, এটা 5 আসলো। এবার অ্যাভারেজ স্পিড পেয়ে গেলাম কত, 18/5 মানে 3.6 কিমি পার আওয়ার। এবার আমাদের এখানে বলে দেওয়া আছে যে আসে মোট 5 ঘন্টা সময় লাগে, তাহলে ওপরে উঠতে এবং নিচে চলে আসতে মোট 5 ঘন্টা সময় লাগছে, তবে নিচ থেকে ওপরে উঠতে কত সময় লাগছে, তাহলে আমাদের সময় লাগছে তো এইটা এক্ষেত্রে, তাহলে মোট দূরত্ব অতিক্রম হচ্ছে 3.5, এটা হচ্ছে অ্যাভারেজ, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড ইন্টু, এবার সময় লাগছে হচ্ছে 5 ঘন্টা, তাহলে 5 দিয়ে গুণ করলাম, তাহলে আসছে হচ্ছে 18 ঘন্টা। এটা হচ্ছে মোট ডিস্ট্যান্স, তাহলে মানে মোট ডিস্ট্যান্স মানে যতটা সে যাওয়া আসা করেছে, তাহলে এটা মোট যাতায়াত পথ যেটা বলতে পারো এখানে। তাহলে দূরত্ব তাহলে কত, অরিজিনাল দূরত্ব, অরিজিনাল এটা হচ্ছে দুবার যাওয়া আসা হয়েছে বলে ওই জন্য এটা 18 আসছে, তাহলে এখানে 18/2 করলে আমাদের উত্তর চলে আসবে, সেটা হচ্ছে 9 কিমি। সরি, এটা ঘন্টা লিখেছি কেন, এটা তো কিমি হবে, এটা কিমি। নেক্সট চলো 87 কোশ্চেনে কী বলছে, একটি ট্রেন 7 AM যাত্রা 7টা AM যাত্রা শুরু করে, এ থেকে বিতে আসে হচ্ছে 50 কিমি পার ঘন্টা বেগে, এবং অন্য একটি ট্রেন 8 AM এর যাত্রা শুরু করে এবং বি থেকে এতে আসে 60 কিমি পার ঘন্টা বেগে। দুটি ট্রেন সি স্থানে 10 AM মিলিত হয়, তবে এসি ও বিসি এর দূরত্ব অনুপাত কত? তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে বলে দিয়েছে এ থেকে বি, এখানে 7টা থেকে শুরু করছে একটা ট্রেন, আর এখান থেকে একটা ট্রেন শুরু করছে কত 8টা AM থেকে, তাহলে আমাদের টাইম আগে সেম করে নিতে হবে, তা নাহলে তো হবে না। তাহলে এটা 50 কিমি পার আওয়ার বেগে আসছে, আর এটা আসছে হচ্ছে 60 কিমি পার আওয়ার বেগে আসছে। এবার এ থেকে মানে আমাদের 8টায় নিয়ে আসতে হবে, তাহলে 8টায় যখন নিয়ে আসতে হবে তাহলে 50 ইন্টু আমার কতক্ষণ, এখানে বলছে দুটি ট্রেন সি স্থানে 10 AM এ মিলিত হয়। আচ্ছা আচ্ছা, তাহলে 10 AM এ যখন মিলিত হচ্ছে, তাহলে এ থেকে ধরো 10 AM এ তখন সিতে চলে আসবে, ধরো সিতে চলে আসলো, সেক্ষেত্রে এসি, হ্যাঁ এসি এর মান তাহলে কত আসবে, এ হচ্ছে 7টার থেকে চালু হয়েছে, 7টা থেকে 10টা অবধি চলেছে মানে কত 3 ঘন্টা চলেছে, তাহলে 50 কিমি পার আওয়ারে 3 ঘন্টা চালানো হলে কত দূরত্ব যাবে, 150 কিমি দূরত্ব যাবে। বি থেকে সি এ 60 কিমি পার আওয়ার বেগে যদি এখানে কতক্ষণ চলবে, এটা 8টা থেকে চালু হওয়া শুরু মানে চালানো শুরু হয়েছে, কতক্ষণ চলছে 10টা অবধি চলছে, তাহলে সেক্ষেত্রে মানে যখন মিলিত হচ্ছে সে সময় তাহলে সেখানে 2 ঘন্টা চলেছে, তাহলে 120 কিমি, 120 কিমি চলেছে। তাহলে এদের রেশিও কত, তাই তো, তাহলে এ বি আর এসি আর বিসি, তাহলে এখানে এটা কাটাকুটি হলো, এখানে 3 দিয়ে কাটলাম, এটা 5 আসলো, এটা হচ্ছে
3 দিয়ে কাটলে এটা 4 আসলো, তাহলে 5:4 আসবে, অ্যান্সার হবে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 80 দাগের কোশ্চেনে কী বলছে, এটা হচ্ছে একটি নৌকা স্রোতের অনুকূলে 68 কিমি এবং স্রোতের প্রতিকূলে 45 কিমি, মোট 9 ঘন্টা, এবং নৌকাটি স্রোতের অনুকূলে 51 কিমি এবং স্রোতের প্রতিকূলে 72 কিমি যেতে আরও 2 ঘন্টা সময় নেয়, তবে স্থির জলে নৌকার বেগ কত? তো কীভাবে করবে এটা? এটার ক্ষেত্রে আমরা ফার্স্ট 68 কিমি বাই এখানে নৌকার বেগ যদি ভি হয় তাহলে স্রোতের বেগ ইউ হবে, এবং ভি প্লাস ইউ করলেই তাহলে হচ্ছে সেটা অনুকূল বেগ আসবে, প্লাস এবার হচ্ছে 45 কিমি, 45 কিমি যাচ্ছে প্রতিকূল বেগে, তাহলে প্রতিকূল বেগ কত? ভি মাইনাস ইউ, এটা হচ্ছে 9 কিমি। আবার এটা আবার বলছে 51 কিমি যায় অনুকূল বেগে, তাহলে ভি প্লাস ইউ, প্লাস 72 কিমি যায় প্রতিকূল বেগে, তাহলে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এখানে 9 ঘন্টা এক্সট্রা সময় লাগছে, মানে 2 ঘন্টা এক্সট্রা সময় লাগছে। 9 ঘন্টা তো আগে সময় লাগছিলই, তার সঙ্গে আরও 2 ঘন্টা এক্সট্রা সময় লাগলে 11 ঘন্টা সময় লাগবে এখানে। তাহলে এটাকে যদি আমরা 1/ভি প্লাস ইউকে যদি আমরা এক্স ধরি এবং 1/ভি মাইনাস ইউকে যদি ওয়াই ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা এটা কী লিখতে পারি? 68x প্লাস 45y ইকুয়ালস টু 9, আর এখানে 51x প্লাস 72y ইকুয়ালস টু আমরা 11 লিখতে পারি। এবার এটাকে যদি আমরা ওয়াইটাকে কাটতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্ট ইকুয়েশনের ওয়াই আর সেকেন্ড ইকুয়েশনের ওয়াইকে সমান করতে গেলে আমাদের এখানে 8 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটার ক্ষেত্রে আসছে কত? 68-র সঙ্গে 8 দিয়ে গুণ করো, তাহলে 6 48 আর একটা 64, তাহলে এখানে আসছে 4 2 মানে 12 না 14, সরি 14 হাতে 1 5 544 এক্স আসলো, প্লাস এখানে 8 × 45 করলে আসছে 360, আর 360 ওয়াই, আর হচ্ছে 72 আসলো, আর এখান থেকে এটা আসবে কত? 5 দিয়ে গুণ করলে 255 এক্স আসবে, প্লাস এটা হচ্ছে 360 আসলো, আর এখানে হচ্ছে 55। তাহলে এবারে যদি আমি সাইন চেঞ্জ করে দিই, তাহলে কি আসছে? এইটা কেটে গেল, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত আসছে? এটা 9 হাতে 1 আসলে এটা হচ্ছে 8, আর এখান থেকে আসলো এটা 2 আসলো। এবার এক্স, আর এখান থেকে এটা আসছে হচ্ছে 17, তাহলে এক্সের মান আসছে হচ্ছে 1/17, আর হচ্ছে ওয়াইয়ের ক্ষেত্রে কি আসবে? যে কোনো একটা জায়গায় মান বসিয়ে দাও, আমি এইটার মান বসাচ্ছি, তাহলে হচ্ছে 51 × 1/17 প্লাস হচ্ছে 72 ওয়াই ইকুয়ালস টু 11, তাহলে এটা কাটলে 3 আসলো, তাহলে 72 ওয়াই হচ্ছে এখানে আসছে 8 আসছে, তাহলে ওয়াই কত? এখান থেকে 1/9 আসলো, তাই তো? এবারে এখান থেকে তাহলে আমাদের কি পেলাম? তাহলে এবার এটা আমি মুছে দিলাম, তাহলে ওয়াই আসছে এখানে 1/9 আসলো ওয়াইটা। তাহলে আমরা এইটা ধরেছিলাম এক্সের মান ভি প্লাস ইউ ধরেছিলাম, আর এক্স তাহলে আমরা কত পেয়েছি? 1/17, তাহলে আমরা এটা সরাসরি লিখতে পারি 1/17, এই শুধু 17 লিখতে পারি, আর ভি মাইনাস ইউ কত লিখেছিলাম? ওয়াই লিখেছিলাম, তাহলে ওয়াই কত পেয়েছি? 1/9 পেয়েছি, তাহলে 9 লিখতে পারি আমি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এটা কেটে গেল, তাহলে 2v, এখানে হচ্ছে এটা কত? এটা হচ্ছে 3 আর এখানে 6, মানে 26 এখানে আসলো, তাহলে ভি এর মান কত আসলো? 13, এই যে, তাহলে অ্যান্সার হবে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 94 দাগের কোশ্চেনে কী বলছে? 94 দাগের কোশ্চেনে বলছে একটি ঘড়িকে জলের ওপর ধরলে জলের সময় দেখায় হচ্ছে 8.50, তবে ঘড়িতে আসল সময় কত? তাহলে ঘড়িতে আসল সময় কত দেখাবে? তাহলে সেক্ষেত্রে জলে যখন হচ্ছে শো করা হয় ওই ঘড়িটাকে, তখন আসল সময় দেখাবে হচ্ছে, তো সেখান থেকে 17.90, এখান থেকে আমাদের যে সময়টা বলে দেওয়া আছে সেইটা বিয়োগ করে দিলে আমাদের আসল সময় পেয়ে যাবো, আসল সময়।
তাহলে 8.50 এটা বিয়োগ করে দিলে এটাই হচ্ছে ফর্মুলা, মানে হচ্ছে 17.90, এইটা হচ্ছে ফিক্স থাকবে মাইনাস এখানে এক্স, এবার যেটা মান বলে দেওয়া থাকবে সেই মানটা এখানে বসে যাবে। তো বিয়োগ করলে 0.4, এটা হচ্ছে 9, তাহলে হচ্ছে 9:40 বাজবে। সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট, এবার হচ্ছে 45 দাগের কোশ্চেনে কী বলছে, 95 দাগের কোশ্চেনে কী বলছে যে একজন টাইপিস্ট 20 সেমি প্রস্থ এবং 30 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট শিট ব্যবহার করেন। প্রতিটি শিটের দুই পাশে 2 সেমি এবং ওপর নিচে 3 সেমি করে মার্জিন কাটা হয়, তবে টাইপ করার জন্য ব্যবহৃত পৃষ্ঠার শতকরা পরিমাণ কত? তাহলে এটা কীভাবে হবে? এক্ষেত্রে আমাদের যে আয়তক্ষেত্রের যে সূত্র সেইটাই কাজে লাগবে। প্রথমে আমাদের অরিজিনাল যে দৈর্ঘ্য এবং প্রস্থ সেটা দিয়ে আমরা আয়তক্ষেত্র বের করে নেব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, শিটের ক্ষেত্রফল, শিটের ক্ষেত্রফল হচ্ছে 20 × 30, মানে হচ্ছে 600 সেমি স্কোয়ার। এটা হচ্ছে ওই শিটের অরিজিনাল ক্ষেত্রফল। কিন্তু এখানে বলেছে যে প্রতিটি শিটের দুই পাশে 2 সেমি করে কমিয়ে দিচ্ছে, মানে আর ওপরে নিচে, তার মানে ওপরে নিচে হচ্ছে ওটা প্রস্থ, আর 2 পাশে মানে হচ্ছে ওটা দৈর্ঘ্য, সেগুলো কমিয়ে দিলে তাহলে কত আসছে? বর্তমানে শিটের ক্ষেত্রফল, বানান ভুলভাল হচ্ছে হয়তো, তো ওটা ইগনোর করো একটু। তাহলে হচ্ছে 20 থেকে যদি আমি 2 বিয়োগ করে দিই তাহলে হচ্ছে এটা 18, আর 30 থেকে 2 বিয়োগ করে দিলে এটা আসছে 28। তাহলে 18 আর 28, 8 আর 64, 4 হাতে 6, 8 একে 8 আর 6 14, আর 8 দুগুণ 16, তাহলে 30-এর 0, হাতে 3, এটা 5, তাহলে হচ্ছে 504 আসলো। তাহলে তাই তো নাকি? আচ্ছা দাঁড়াও, 2 সাইডে যখন কমে যাচ্ছে সেক্ষেত্রে তো 4 করে কমবে। আচ্ছা, এটা ভুল হয়েছে, 2 সাইডে কমানো মানে হচ্ছে 4 করে কমবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই হচ্ছে একটা আয়তক্ষেত্র, এখান থেকে এই হচ্ছে ভেতরে, এই হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস, মানে এইটা হচ্ছে ওয়ার্ক স্পেস। তাহলে এখান থেকে 2 সেমি করে কমলো, এখানেও 2 সেমি কমেছে, এখানেও 2 সেমি কমেছে, মানে ওভারঅল 4 সেমি করে কমবে। তাহলে আমার ভুল হয়েছে, ওটা 20 পরিবর্তে ওখানে আসবে 16, আর 30-এর পরিবর্তে আসবে ওখানে হচ্ছে 24, সরি, কারণ 3 সেমি কমেছে, 3 সেমি কমেছে মানে ওটা 24 আসবে। তাহলে সেক্ষেত্রে এটা যদি গুণ করো 16 আর এটা 24, তাহলে 4 4 24, 4 হাতে 2, এদিকে 6, আর 6 দুগুণ 12, তাহলে 18 8 হাতে 1 3, তাহলে 384 এইটা আসলো। তাহলে এবার শতকরা পরিমাণটা বের করে নাও। শতকরা হচ্ছে 384/600 × 100, এইটা কেটে গেল, 6 দিয়ে কাটলে 6 ছক 36, আর 4 ছক 24, তাহলে 64। অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।